His first flight, কার লেখা? লিয়াম ও ফ্লেহার্টাই। লিয়াম ও ফ্লেহার্টাই 1896 থেকে 1984, 1896 সাল থেকে 1984 সাল, ওয়াজ আ সিগনিফিক্যান্ট আইরিশ নভেলিস্ট। সিগনিফিক্যান্ট বা বিখ্যাত আয়ারল্যান্ডের একজন নভেলিস্ট বা উপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পের লেখক, অ্যান্ড এ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারারি রেনাসা। আন্ডারলাইন করতে হবে, আইরিশ লিটারারি রেনাসা, আয়ারল্যান্ডের লিটারেচারের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে যে নবজাগরণ, সেই নবজাগরণের ক্ষেত্রে ওনার একটা বিরাট বড় ভূমিকা ছিল। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড, তার বিখ্যাত কিছু বই রয়েছে কি কি? দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, এটসেট্রা। এই যে ফার্স্ট ফ্লাইট গল্পটা ভীষণ সুন্দর একটা গল্প। হিজ ফার্স্ট ফ্লাইট, দ্য শর্ট স্টোরি উইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ। নতুন কোনো কাজ শুরু করবার আগে আমাদের মনের ভেতরে সর্বদাই একটা ভয় থাকে যে ওয়েদার উই উইল সাকসিড অর নট। কেউ প্রথম সাইকেল চালানো শিখছে, তার মনের ভেতরে ভয় যে পড়ে যাবো না তো, এরকম ধরনের। কেউ জীবনে প্রথমবার, একদম প্রথমবার যখন ধর অ ক খ শিখেছিলিস, এবিসিডি শিখেছিলিস ইত্যাদি, তখনও জীবনে কিছু না কিছু কি করেছিলিস, ভুল করেছিলিস, দাগটা ঠিক মতন দিতে পারছিলিস না। এবিসিডি হাতে ধরিয়ে ধরিয়ে মা হোক, বাবা হোক, বা টিচার যদি বাড়িতে কেউ থাকে এরকম টাইপের, সে কী করেছিল ছোটোবেলার থেকে ধরে 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 শিখিয়ে দিয়েছিলেন যে এইভাবে এবিসিডি লিখতে হয়, এইভাবে অ ক খ লিখতে হয়, এইভাবে 1 2 3 4 লিখতে হয়। নতুন কিছু শুরু করবার আগে যে কোনো মানুষের মধ্যে কি থাকে, একটা ডাউটফুলনেস কাজ করে। শুধু মানুষ নয়, এখানে একটা প্রাণীর কথা বলা হয়েছে, তার মধ্যেও একটা ডাউটফুল নেচার কাজ করেছে যে আলটিমেটলি আমি এই কাজটা করতে পারবো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক, সেটা তার বিখ্যাত একটা কাজের মধ্যে রয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি কোনো একটা নতুন কাজকে শুরু করবার আগে ভয় পাওয়াটাই স্বাভাবিক, সেটা অন্য বিষয়। এবার সেই কাজটাকে যদি আমরা ধীরে 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 প্র্যাকটিস করতে 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 চাই, তাহলে কি হবে, সেই কাজটা একটা সময় আমাদের গ্রিপে চলে আসবে। আমরা এই প্র্যাকটিসের জায়গাটাতেই কোথাও না কোথাও ল্যাক করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমার ইংরাজিতে খুব ভয় লাগে, আমার অঙ্কে খুব ভয় লাগে, বা হোয়াট এভার, আমার অন্য কোনো সাবজেক্টে খুব ভয় লাগে, ফিজিক্যাল সায়েন্সে খুব ভয় লাগে, এরকম টাইপের একটা। যদি এরকম লাগে তাহলে সেটাকে রিপিটেডলি প্র্যাকটিস করতে হয়। ইনফ্যাক্ট আমার যে কাজটাতেই ভয় লাগে সেটাকে রিপিটেডলি প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করলে আলটিমেটলি কী তৈরি হবে, যে না আলটিমেটলি দাঁড়িয়ে একটা জায়গাতে আমার সাবজেক্টটা গ্রিপে চলে আসবে। আমরা ওই জায়গাটাতেই অ্যাকচুয়ালি ল্যাক করি, বা আমাদের ওই হিউম্যান মাইন্ডসেটটা ওই জায়গাটাতেই কাজ করে না। আমার এই সাবজেক্টটাতে ভয় লাগে, তার মানে ওটাকে আমি সব থেকে কম নিয়ে বসি, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। আমার যদি অঙ্কে ভয় লাগে তাহলে দেখা যাচ্ছে আমি অঙ্ক প্র্যাকটিসটাই করি না। দেখ, ব্যাপারটা হচ্ছে নিজস্বতা বলে একটা বস্তু থাকে। মানে একটা যে স্টুডেন্টটা হয়তো অঙ্কে 99 পাচ্ছে, 98 পাচ্ছে, কি 100 পাচ্ছে, তার মধ্যে একটা নিজস্বতা কাজ করছে, মানে যে সাবজেক্টটাকে খুব ভালোবাসে, নাম্বার 1। নাম্বার 2, তার একটা নিজস্বতা রয়েছে, মানে অঙ্ক দেখলেই ঝপাঝপর সলিউশন মাথায় চলে আসে, এটা একটা নিজস্বতা। বাট দেখা যাচ্ছে কি, আমি হয়তো অঙ্কে কাঁচা, আমি হয়তো টু সাম এক্সটেন্ট দেখা যাচ্ছে যে হ্যাঁ চলো আমি 50 পাই, 45 পাই, 55 পাই, এরকম মিড রেঞ্জের স্টুডেন্ট। মিড রেঞ্জ থেকে আমি নিজেকে আপার রেঞ্জে তুলতে পারি থ্রু প্র্যাকটিস। ওই 55-60 নাম্বারটা গিয়ে, স্পেশালি মাধ্যমিকের কথা ভেবে আমি বলছি, 55-60 নাম্বারটা গিয়ে আমার লেটার মার্কসও ক্র্যাক করতে পারে যদি আমি প্র্যাকটিসটা করতে যাই। প্র্যাকটিস যদি রেগুলারলি করি তাহলে ওই জায়গায় পৌঁছাতে পারবো। এবার হ্যাঁ স্যার আমি 55 থেকে 60, 55 বা 60 থেকে শুরু করে আমি 95 100 অব্দি পৌঁছাতে পারবো, অসম্ভব নয়, বাট অতটাও সহজও না ব্যাপারটা। আমি 95 100 অব্দি পৌঁছানোর ক্ষেত্রে আমার নিজস্বতা লাগে। ইংরাজিতে যেই স্টুডেন্টটা 81 82 85 পাচ্ছে, সে একটা থরলি স্যারের কথা মেনটেন করছে বা নিজে পড়াশোনা করছে ইত্যাদি। যেই স্টুডেন্টটা অ্যাবাভ 95 পাচ্ছে, 95 96 94 এই রেঞ্জের নাম্বারটা পায়, তার মধ্যে নিজস্বতা পাচ্ছে, সে স্যারের কথা মানছে, তার পাশাপাশি তার নিজস্বতা রয়েছে। নিজস্বতা না থাকলে সে ওরকম 95 96 নাম্বার আনতে পারছে না, অসম্ভব বিষয়। নিজস্বতা থাকতেই হবে তার, না হলে সে ওই রেঞ্জে নাম্বার আনতে পারবে না, কোনোদিন পারবে না। স্যারের কথাটা তো, স্যার তো একই জায়গায় সবাইকে বসে একই জিনিসই পড়াচ্ছে, সবাই একই জিনিসই শুনছে, একই জিনিসই শিখছে, তাহলে নিজস্বতাটা ওখানে ম্যাটার করছে যে কেউ 85 পাচ্ছে, কেউ 95 পাচ্ছে, ওই 10টা নম্বরের ডিফারেন্স হয়ে যাচ্ছে নিজস্বতার জায়গা, সেই টাইপের জায়গা। এখানেও ঠিক তাই। আলটিমেটলি দাঁড়িয়ে আমরা যেই জিনিসটাকে ভয় পাই, আমাদের সেই জিনিসটাকে বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, না হলে কি হবে, ওই জিনিসটা যত বেশি আমি ওকে দূরে সরাবো, ও আমার থেকে তত বেশি দূরে সরাবো।
আমি অঙ্ক নিয়ে বসলাম না, আমি ইংরেজিটা নিয়ে বসলাম না, আমি ফিজিক্যাল সায়েন্স নিয়ে বসলাম না, তার মানে ন্যাচারাল কি হবে? ওটাও ধীরে 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 অজানা এবং অনুৎসাহ তৈরি হবে, ওটার একটা অ্যালার্জি তৈরি হবে, ওটা পারছি না করতে, তো ওটা আমার দ্বারা হবেই না, এরকম টাইপের একটা ব্যাপার। তার মানে ধীরে 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 ডে বাই ডে কি হবে, ওটার কনসেপ্টটা আমার কাছ থেকে দূরে সরতে থাকে। মাধ্যমিক এমন একটা জায়গা যেখানে 7টা সাবজেক্টের 7টাতেই ভালো রেজাল্ট করতে লাগে, তাহলে তো ওভারঅল নাম্বারটা গিয়ে কি হয়, একটা বেটার জায়গাতে গিয়ে পৌঁছায়। আমার যে কোনো একটা বা দুটো সাবজেক্ট খারাপ হয়ে গেল মানে গোটা মাধ্যমিকের ওভারঅল মার্কস খারাপই আসবে, খারাপই আসবে। এবার কি, দ্য ফলোইং টেক্সট অ্যান এব্রিজড ভার্সন অফ দ্য শর্ট স্টোরি। ফলোইং যে টেক্সটটা আমরা পড়বো সেটা হচ্ছে একটা এব্রিজড মানে নেওয়া শর্ট স্টোরি, একটা ছোট গল্পের থেকে। ইজ অ্যাবাউট এ ইয়াং সিগাল, একটা ইয়াং সিগালের ব্যাপারে বলা হয়েছে। অ্যান্ড ইজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই। সিগাল কি চেষ্টা করছে, যে সিগাল মানে শঙ্খচিল, গামচিল, সে চেষ্টা করছে তার এক্সপিরিয়েন্সটাকে, সে মানে অভিজ্ঞতা দিয়েছে, চেষ্টা করছে কিভাবে ওড়া যায়, সেইভাবে সে চেষ্টা করে যাচ্ছে। The story focuses on how fear must be conquered before one may achieve anything of significance. গল্পটার মধ্যে দিয়ে বলা হয়েছে যে ফিয়ারকে, ভয়কে জয় করতে হবে। ভয়কে যদি তুমি জয় না করতে পারো তাহলে জীবনে সিগনিফিকেন্টলি কিছু অ্যাচিভ করতে পারবে না, এটা লাইফের ক্ষেত্রে সত্যি। ফর এক্সাম্পল, আমরা প্রত্যেকে ধোনি সিনেমাটা দেখেছি। ধোনি যদি সারা জীবন ওই ট্রেনের টিকিট চেকার হয়ে থেকে যেতেন তাহলে ইন্ডিয়ার মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেনকে কেউ পেতই না কোনো। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে ওই রেলের চাকরিটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে নতুন ক্যারিয়ারের সন্ধান করেছে, সেটাতে ফেইলিয়ারেরও ভয় ছিল। হতেই পারতো যে ও ঠিক মতন চান্স পেত না বা ফেইলিয়ারের ভয় ছিল, যেটা টু সাম এক্সটেন্ট ঋদ্ধিমান সাহার সাথে হয়েছে। ঋদ্ধিমান সাহা কিন্তু অসাধারণ লেভেলের উইকেট কিপার, তা সত্ত্বেও দাঁড়িয়ে সেইভাবে লোকটা চান্সই পায় না। তারপরে তো রিটায়ার করে গেছে এখন, সে তো আলাদা। তার মানে বিষয়টা হচ্ছে যে সেইভাবে চান্সই পায়নি, কিন্তু অসাধারণ উইকেট কিপার, ওর জাম্পিংগুলো দেখবি বিভৎস লেভেলের থাকে। তার মানে বিষয়টা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে এরকম প্রচুর প্লেয়ার, যদি ধোনির ক্ষেত্রেও আনফর্চুনেটলি এই জিনিসটা করতো, তার মানে একদিকে কেন্দ্রীয় সরকারের চাকরিও গেল, অন্যদিকে ইন্ডিয়া টিমেরও সেইভাবে খেলতে পারতো না যদি এই ব্যাপারটাই থাকতো। কিন্তু কি না, নিজের জীবনটাকে চলো ঠিক আছে একটা চাকরি ছেড়ে দেখি না। আমরা সিনেমাটার মধ্যে দেখেছি ওর বাবাকে কি বলেছিল, আমাকে 1টা বছর টাইম দাও, 1টা বছর টাইম দাও, যদি ফেল করে যাই তাহলে আবার এই চাকরিতেই এসে ঢুকে যাবো পরীক্ষা দিয়ে, কিন্তু যদি ফেল না করি তাহলে জীবনে বড় কিছু একটা অ্যাচিভ করতে পারবো। তার মানে আলটিমেটলি দাঁড়িয়ে সিগনিফিকেন্ট কিছু অ্যাচিভ করবার জন্য জীবনের ভয় থেকে কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। এবং কি, লাইক দ্য ইয়াং সিগাল হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই। আলটিমেটলি ইয়াং সিগালকে সাহস সঞ্চয় করতে হয়েছিল জীবনে ওড়ার জন্য, সেই পরিস্থিতি। চলে আসি স্টোরিতে। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। লেজ মানে হচ্ছে বাসা, আন্ডারলাইন করতে হবে। ইয়াং সিগাল অ্যালোন, একদম একা ছিল তার বাসায়। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। তার 2 ভাই এবং তার বোন অলরেডি আগের দিন উড়ে চলে গেছে। সে তার বাসার মধ্যে একা পড়ে রয়েছে। আগের দিন তার 2 ভাই এবং বোন, আন্ডারলাইন করতে হবে, কয় ভাই কয় বোন এরকম টাইপের, 2 ভাই এবং বোন, তারা কি করেছে, হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর, তারা অলরেডি উড়ে চলে গেছে। He had been afraid to fly with them. সে তাদের সঙ্গে উঠতে যেতে ভয় পাচ্ছে, সে উঠতে পারে না বেসিক্যালি, ডানা তার অতটাও পরিমাণে ডেভেলপ করেনি, তা সাপোর্ট করছে না তাকে ওড়ার জন্য। সে কি ভাবছে, আমার দ্বারা বোধহয় ওড়াটা হবে না। এই ব্যাপারটাই তো আমরা ভেবে নিই, একটা সময় প্র্যাকটিস না করতে 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 আমরা কি ভেবে নিই, এই সাবজেক্টটা বোধহয় আমার দ্বারা আর হচ্ছে না বা হবে না, এরকম টাইপ। তো সেও তাই ভাই বোনদের সাথে উড়ে যেতে ভয় পাচ্ছে। When he had run forward to the brink of the ledge, he became afraid. Underline. When he had run forward to the brink of the ledge, brink মানে একদম বাসার সামনে। রান ফরওয়ার্ড, যখন সে দৌড়াতে 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 ব্রিঙ্ক মানে একদম বাসার সামনে চলে আসছে, কিনারায় চলে আসছে, তখন এই বাসাটা ধরে এরকম কিনারায় চলে গেল, এই জায়গাটায় ও উঠতেই ভয় পাচ্ছে। এই কিনারা অবধি দাঁড়িয়ে পড়ছে, দেন যে উড়বে ফ্লাইং মুভমেন্টটা দেবে, ওই ফ্লাইং মুভমেন্টটাও দিতে পারছে। হি বিকেম অ্যাফ্রেড, ভয় পেয়ে যাচ্ছে। কেন? The great expanse of the sea stretched down beneath. ওই যে এখানটায় এসে দাঁড়িয়েছে একদম কিনারায়, ব্রিঙ্কে সামনে এসে নিচের দিকে যখন তাকাচ্ছে দেখছে সমুদ্র রয়েছে। সমুদ্রের পাশাপাশি কি থাকে, কিছু বোল্ডার থাকে, ওই পাথর টাথর থাকে। সে জানে যদি ডাইরেক্ট উঠতে না পেরে যদি নিচের দিকে পড়ি তাহলে সমুদ্রের জলে, অত বিশাল জলে আইদার তলিয়ে যাবো, তাহলে এই পাথরের মধ্যে আঘাত খেয়ে মরে যাবো। তার মানে সে ওই জিনিসটা করতে ভয় পাচ্ছে। And it was miles down, straight down, miles down, অনেকটা গভীর। ওপরে তো পাহাড়, সমুদ্র তো অনেক নিচে,
অ্যাকচুয়ালি ও জানে একবার যদি নিচের দিকে পড়তে থাকি তাহলে ঘুরতে 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 পড়ে ওখানেই শেষ হয়ে যাবে, একদম শেষ। He felt certain, underline, that his wings would never support him. সে একেবারে নিশ্চিত, কি নিশ্চিত? তার ডানা তাকে কোনোদিনও সাপোর্ট করবে না, এই বিষয়টাই সে নিশ্চিত। বলছে আমি বোধহয় কোনোদিন উঠতে পারবো না। একটা মানুষ তো এই জিনিসটাই ভাবে যখন তার কনফিডেন্সের অভাব দেখা যায় তার মধ্যে, সে কি ভাবতে থাকে, আমি বোধহয় আর কোনোদিনও উঠতে পারবো না। So he bent his head and ran away back to the little hole where he slept that night. So he bent his head. সে কি করলো, তার মাথাটাকে নিচের দিকে ঝুঁকিয়ে দিল, and ran away back to the little hole where he slept that night. মাথাটাকে নিচের দিকে করে ওই যে গর্তের মধ্যে সে ঘুমায় ওই গর্তটার ভিতরে ঢুকে গেল, তার বাসার ভিতরে ঢুকে গেছে। বলছে না, আমার দ্বারা ওরা ওরা এসব হবে না, আমার ভাইয়েরা পারে, আমার বোন পারে, আমার দ্বারা হবে না। His father and mother had come around calling to him Shrili. তার মা এবং বাবা তার দিকে কি করলো, কাম অ্যারাউন্ড, তার দিকে এলো, কলিং টু হিম শ্রীলি। শ্রীলি মানে চিৎকার করে তার দিকে ডাকছে, আরে আয় বাবু ঘুরে আয়। কিরকম টাইপের, এইদিকে একটা পাহাড় এদিকে একটা পাহাড়, মধ্যিখানটায় গ্যাপ, ওই জায়গাটাতেই নিচে সমুদ্র রয়েছে। তাকে কি করতে হবে, ফ্রম এ পাহাড় টু বি পাহাড়ে উড়ে যেতে হবে, এরকম টাইপের একটা কন্ডিশন রয়েছে। এবার ন্যাচারাল তার মা বাবা ডাকছে আয় বাবু উড়ে আয়, কারণ মনে রাখবি ও যদি নিজের থেকে ট্রাই না করে তাহলে ওকে দিয়ে কাজটা করিয়ে নেবে এরকম তো সম্ভব নয়। মা কতদিন ওকে পিঠের পিছনে বয়ে নিয়ে উড়ে বেড়াবে, বাবা কতদিন ওকে পিঠের পিছনে বয়ে নিয়ে উড়ে বেড়াবে, আলটিমেটলি তোকে শিখতে হবে জিনিসটা। ও যদি না শেখে তাহলে তো ওর দ্বারা কাজটাই হবে না জীবনে। মা বাবা মরে যাওয়ার পরে ও কীভাবে বাঁচবে? তাহলে ফ্যাক্টরটা হচ্ছে আলটিমেটলি ওকে জিনিসটা কি করতে হবে, শিখতে হবে। মা ডাকছে ওকে, মা বাবা ডাকছে ওকে, কলিং টু হিম শ্রীলি, চিৎকার করে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। সে তার গোটা জীবন ধরে মুভ করতে পারছে না। সে জানে আমি আমার সারা জীবনও নড়াচড়া করতে পারবো না, অসম্ভব ব্যাপার। নড়াচড়া মানে এখানে হচ্ছে ওরা ফ্লাইং মুভমেন্ট, আমি কোনোদিন দিতে পারবো না। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো, 24 ঘন্টা আগের ঘটনা হলো এইটা, মানে এটা ফ্ল্যাশব্যাকের ঘটনাটা বলে নিল। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তারপর থেকে তার কাছাকাছি আর কেউ আসেনি। কতক্ষণ ধরে ওকে তেলাবে, কেউ আসেনি, দরকার নেই, উড়বি না, দেখ খিদে পেলে কেমন লাগে, খিদের জ্বালা এমনি উড়বি। যেই বাচ্চা খাওয়া নিয়ে কি করে, টাল বাহানা করে, আমি এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। মা বাবার উচিত কি, খাবি না ঠিক আছে ওটা দেখে দেবো না, এটাই করবে। মা বাবার উচিত খাবি না বাদ দিয়ে খেতে হবে না, যখন খিদে পাবে আপসে খাবি, একদম ঠিক খাবি, এটাই উচিত। তাহলেই বাচ্চা সব কিছু খেতে শিখবে। আর মা বাবা মুখের সামনে এটা খাবি না, তাহলে চল তোকে ওটা বানিয়ে দিচ্ছি, বল বাবু তোর কি খেতে ভালো লাগে, তোকে আমি সেটাই করে দিচ্ছি। তাহলে বাচ্চা চয়েস করতে শিখবে, সিলেকশন করতে শিখবে। উচিত নয়, ছোটবেলার ক্ষেত্রে উচিত নয়। বাচ্চাদের চয়েস দেওয়া মানে, বাচ্চা আজকে একটা খাবার চাইছে, কালকে অন্য খাবার চাইবে, পরশু অন্য খাবার চাইবে, কদিন কোনো রকমের খাবার। বাচ্চা যদি বলে চয়েস করতে শিখে, মা ও তো ভালো মন্দ বোঝে না, একদম ছোট বাচ্চাদের কথা বলছে। ও ভাববে মা আমি কোল্ড ড্রিঙ্কসটাই খাবো, আমার ওটাই ভালো লাগে। কোল্ড ড্রিঙ্কসটা কি অ্যাকচুয়ালি আমাদের হেলথের জন্য নেসেসারি? দরকার নেই, ওটা খারাপ জিনিস, দু এক সময় খেলাম আলাদা। বাচ্চাটা হয়তো বলছে মা আমি পেস্ট্রি খেতে ভালো লাগে, আমার পেস্ট্রিটা কি আমাদের হেলথের জন্য খুব ভালো জিনিস? উত্তর হলো না। তার মানে মা চয়েস দিয়ে দিল, বল বাবু কি খেতে ভালো লাগে। বাচ্চা বলছে মা আমার পেস্ট্রি খেতে ভালো লাগে, আমার কেক খেতে ভালো লাগে। মা যদি রোজ ওটা বানায়, ওটা আখেরে বাচ্চার শরীরের জন্য খারাপ। তার মানে সে হাতে ধরে বাচ্চাটার খারাপ করছে। বাচ্চাটা বলছে আমার ভেজিটেবলস খেতে ভালো লাগে না, মা বলছে ও খেতে ভালো লাগে না, দরকার নেই, খাবি না, দরকার নেই, বাদ দে, তাহলে তুই পেস্ট্রিটাই খাবো। আলটিমেটলি বাচ্চাটার শরীরের খারাপ করছে। তার মানে ফ্যাক্টর হচ্ছে চয়েস দিও না, ভেজিটেবল খাবি না, খেতে হবে না, ফেলে দে, দরকার নেই। যখন খিদে পাবে আপসে খাবে, ও দেখবি যখন খিদে পাবে ওই ভেজিটেবলগুলোকে নিয়ে কামড়ে কামড়ে খাবে, আর না হলে মাকে বলবে আমি খাইয়ে দাও। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে চয়েস দিও না, চয়েস দিলেই বাচ্চা বিগড়ায়। So he bent his head and ran away back to his little hole where he slept at night. যেটা বললাম মা বাবা তাকে ডাকছিল, for the life of him he could not move. That was 24 hours ago. এটা হচ্ছে 24 ঘন্টা আগের ঘটনা। Since then nobody had come near him. তারপর থেকে তার কাছাকাছি কেউ আসেনি। The day before he had watched his parents flying about with his brother and sister. আগের দিন সে দেখছে, the day before আন্ডারলাইন করতে হবে, আগের দিন সে দেখছে, he had watched his parents, সে তার মা বাবাকে দেখছে, কি দেখছে, ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। দেখছে মা বাবা কি সুন্দর উড়ে বেড়াচ্ছে তার ভাই বোনের সঙ্গে, তার ভাই বোন রয়েছে, মা বাবা কি সুন্দর কি করছে, ভাই বোনের সঙ্গে উড়ে উড়ে বেড়াচ্ছে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট। মা বাবা শেখাচ্ছে তাদেরকে, কি শেখাচ্ছে, আন্ডারলাইন, তাদেরকে শেখাচ্ছে দ্য আর্ট অফ ফ্লাইট।
ওরার ভঙ্গি শেখাচ্ছে যে বাবু এইভাবে উঠতে হয়, গাইড করছে এইভাবে যেতে হয়, এইভাবে যেতে হয়। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, সমুদ্রের মধ্যে এইভাবে তোমাকে কি করতে হবে, মাছ ধরে তুলে আনতে হবে। এই টেকনিকগুলো শেখাচ্ছে, কারা শেখাচ্ছে? মা বাবা শেখাচ্ছে। কাদেরকে শেখাচ্ছে? আদার্স, ওর যে আদার্স যারা ভাই বোনরা তাদেরকে শেখাচ্ছে। ডাইভ মানে ঝাঁপ মারা, সমুদ্রে ঝাঁপ মেরে মাছ তুলে আনতে হবে। He had seen his elder brother catch his first herring. herring মানে সামুদ্রিক মাছ, আন্ডারলাইন। সে দেখছে তার ভাইকে, কি দেখছে? ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, হেরিং মানে হেরিং ফিশ। সে তার ভাইকে দেখছে প্রথম সামুদ্রিক মাছ তুলে ফেলবে, প্রথম শিকার করেছে জীবনে, দারুণ খুশি সবাই। While his parents circled around proudly, তার মা বাবা সার্কেল গোল করে তার চারিদিকে দাঁড়িয়ে রয়েছে প্রাউডলি, সবাই একদম নিজেদেরকে একটা গর্বিত অনুভব করছে যে ছেলে শিকার ধরা শিখে গেছে। The sun was now ascending the sky, সূর্য এখন আকাশে উঠছে। Blazing warmly on his ledge, ledge মানে বাসা, তার বাসার উপরে ওয়ার্মলি উত্তাপ দিচ্ছে। That faced the south, underline, blazing warmly on his ledge that faced the south, যেটা সাউথের দিকে মুখ করে রয়েছে যেই বাসাটা, সাউথ ফেসিং সেই লেজ, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে সেই বাসাটা, তার দিকে দাঁড়িয়ে তার উত্তাপ দিচ্ছে, ও সেইভাবে রয়েছে। He felt the heat because he had not eaten since the previous nightfall, সে আরো বেশি হিটটাকে ফিল করছে, সে আরো বেশি মানে ওই যে উত্তাপটাকে ফিল করছে, কারণ সে আগের রাত্রের থেকে কিছু খায়নি। আগের রাত্রের থেকে কিছু খায়নি বলে পেটে কি হয়েছে, চারি মারছে, এবার খিদে পেয়েছে। বলছে না, আগের রাত্রের থেকে কিছু খায়নি, গরমটাও হেভি, প্রচন্ড গরম লাগছে এরকম টাইপের। Now there was not a single scrap of food left in the straw nest. এখন straw nest, ওই যে খড় দিয়ে তৈরি বাসা, straw nest মানে খড়, খড় দিয়ে তৈরি বাসার মধ্যে আর এক ফোঁটা খাবারও নেই। সে মনে মনে ভাবছে আরে এবার কি হবে, মা বাবা আর ডাকছে না, পাত্তাই দিচ্ছে না, এইবার কি হবে, এইবার কি খেয়ে থাকবো। His little grey body trotted back and forth on the ledge, underline, the little grey body, ছোট্ট ধূসর বর্ণের শরীরটা trotted back and forth on the ledge, trotted মানে পায়চারি করা, পায়চারি করছে। কিভাবে পায়চারি করছে? ব্যাক অ্যান্ড ফোর্থ, একবার সে পিছন দিকে যাচ্ছে, একবার সে সামনের দিকে যাচ্ছে, বুঝতে পারছে না কি করবে। He was trying to find some means of reaching his parents without having to fly, ভালো করে লাইনটা পড়বি। He was trying to find some means, সে বেশ কিছু একটা ফন্দি বিকির ভাবার চেষ্টা করছে। কি ফন্দি আসছে? তার মা বাবার কাছে কিভাবে পৌঁছানো যায়, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে কিভাবে মা বাবার কাছে পৌঁছানো যায়। আমরা করি না শর্টকাট, অঙ্ক এরকম হচ্ছে না, ঠিক আছে অসুবিধা নেই, চলো টুকলি নিয়ে চলে যাই, ছোটো কাগজ করে। অঙ্ক এরকম হচ্ছে না, দরকার নেই, বন্ধুকে বলি এই খাতাটাকে একটুখানি উল্টে সাইডে করে রাখতে হবে, তাতে আমি একটু মাথাটা বাড়ালেই দেখতে পাই। আমরা এরকম করি, বোর্ডের মধ্যে লিখে নিয়ে যাই, তারপরে আবার টুকটুক করে দেখে দেখে সুন্দর বসাতে থাকি। তার মানে উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে কীভাবে পৌঁছানো যায়, শর্টকাটে কীভাবে পৌঁছানো যায়। একটা জিনিস মাথায় রাখবি, সাকসেসের কোনো শর্টকাট হয়। আমি চাইলেই 365 দিনের বছরটাকে কমিয়ে আমার এতদিন ভালো লাগে বলে 250 দিনে করে দিলাম, হবে? হবে না। আমার ভালো লাগে না, মাসে 30 দিন থাকবে, আমি কমিয়ে দিলাম, কমিয়ে 10 দিনে নিয়ে চলে গেলাম, হবে? হবে না। তার মানে সাকসেসেরও শর্টকাট হয় না জীবনের সাকসেস, আর শর্টকাট সাকসেস পেলে সেটা বেশি দিন স্থায়ী হয় না, এটা হচ্ছে ফ্যাক্ট। শর্টকাট সাকসেস পেলে সেটা জীবনে বেশি দিন স্থায়ী হবে না। পাবলিক একদিন সাকসেসফুল মনে করবে, দুদিন মনে করবে, 3 দিনের দিন থেকে পাত্তাও দেবে না। ফর এক্সাম্পল ওই যে মাঝখানে করে রানু মণ্ডল করেছিল না, দেখি ভাইরাল হয়ে গেছিলো, রাতারাতি ভাইরাল, এরকম টাইপের। এখন মানুষ চেনেও না, সেই আবার ওই আগের বাড়িতেই মনে হয় পাগলের মতন করে থাকে, এরকম টাইপের। তাহলে হয় না, সেই সাকসেস বেশি দিন স্থায়ী হয় না। তোমার মধ্যে যদি পাওয়ার থাকে, তোমার সাকসেস, তুমি যদি সেই অনুযায়ী কাজ করতে পারো, তাহলে সাকসেস আসবে, দেরি হবে স্টিল আসবে, এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। আলটিমেটলি দাঁড়িয়ে যে একটা ব্যাপার চিন্তা কর, কেউ কারোর বাবা বিশাল বড় লোক, সে তার বাবার কামানো টাকায় বড় লোক হয়ে গেল, সে সেই টাকার মর্ম বুঝবে না, সে সেই টাকার মর্ম বুঝবে না। আজকে শাহরুখ খানকে টাকা কামানোর জন্য যেরকম ভাবে স্ট্রাগল করতে হয়েছে, শাহরুখ খানের ছেলে সেই স্ট্রাগলটাকে জীবনে বুঝবে না, কারণ ও টাকাটাকে নিজে হাতে কামায়নি, ও সেই স্ট্রাগলটাকে জীবনে বুঝবে না। ও ভাববে আমি শাহরুখ খানের ছেলে, শাহরুখ খান জানে আমি কতটা জুতোর সোল ঘষে তারপরে এই জায়গায় উঠেছি। তার মানে ন্যাচারাল ব্যাপার, সেটা শাহরুখ খান জানে ও স্ট্রাগলটা, শাহরুখ খানের ছেলে সেটা বুঝবে। ও বাবার কামানো পয়সায় নিজেকে বড় লোক মনে করে, ওই জিনিসটা আলাদা, ওইটা হয় না জীবনে, ওটা থাকে না, ওর টাকার মর্ম বুঝবে না।
থাকবে কোনটা? যদি কেউ নিজে থেকে ইনকাম করে সেই টাকা জমিয়ে বা যেভাবেই হোক না কেন আলটিমেটলি নিজেকে একটা জায়গায় তুলতে পারে, তাহলে ওই টাকাটা থাকবে, বিকজ ওটা ওর ঘাম ঝরানো পয়সা। ওইটার জন্য ঘাম ঝরেছে, ওটার জন্য বৃষ্টিতে ভিজেছে, রোদে পুড়েছে, তার মানে ওই কামানো টাকাটা দিয়েও বুঝতে পারবে ওইটার মর্মটা কি আছে। সুতরাং নিজের কামানো টাকার মর্মটা বোঝা যায়, বাবার কামানো টাকাটা বাবারই হয়, এটা হচ্ছে ফ্যাক্ট জীবনে। বাবার কামানো টাকা দিয়ে একটা বয়সের পরে মাসে 5 বারও দাড়ি কামাতে ইচ্ছা করবে, আর নিজের কামানো টাকা দিয়ে মাসে একবার দাড়ি কামানোর পরে মনে হবে আরে ভাই এতগুলো টাকা বেরিয়ে যায়, ওটা নিজের কামানো টাকা। He was trying to find some means of reaching his parents without having to fly. সে এবার ওড়ার চেষ্টা করছে। But on each side of him the ledge ended in a sheer fall. কিন্তু দুদিকে এই বাসাটা কিভাবে শেষ হয়েছে, একদম নিচের দিক চলে গেছে, একদম মনে হচ্ছে বাসা দিয়ে সে গেলে একদম সোজা পড়ে যাবে, উঠতে তো পারে না, সোজা নিচের দিকে পড়বে, সমুদ্রের মধ্যে পড়বে, উইথ দ্য সি বিনিথ, নিচে সমুদ্র আছে। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. সে বললো যে ঠিক আছে, যদি নর্থের দিকে যাই তাহলে পৌঁছাতে পারবো, অসুবিধা নেই। যদি ক্লিফ বরাবর, যদি পাহাড়ের চূড়া বরাবর আমি উঠতে থাকি, তাহলে কোনো না কোনোভাবে কী করবো, নর্থের দিক দিয়ে গেলে পৌঁছাতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে পাহাড়ের চূড়া বরাবর ওঠা, পুরোটা ওঠা, দেন আবার পাহাড় ভেঙে নামা, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, তারপরে সে হাঁটবেটা কীভাবে? দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই, সেইখানে কোনো লেজ নেই বা বাসা নেই এবং সে উঠতেও পারে না। একটু বন্ধ করতে